স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে মাচা বাঁধা। আপনি দেখবেন যখন কোনো একটা বড় বাড়ি তৈরি হয় তখন সেই বাড়ির স্ট্রাকচারগুলোকে লোহার পাইপ দিয়ে দিয়ে বাঁধা হয়, সেটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। যখন আমাদের ঘর তৈরি হয় এবং যখন ছাদ তৈরি করছি সেখানে সিমেন্ট বালি দেওয়া হচ্ছে, সেটা ভেঙে পড়ে যায় বলে বাঁশ এবং পাটা দিয়ে সাপোর্ট দেওয়া হয়। তারপর কোনো একটা দিন ছাদের কংক্রিট যখন শক্ত হয়ে যায় তখন সেই সাপোর্টগুলোকে খুলে দেওয়া হয়, সেটাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এটার সঙ্গে কিন্তু শিক্ষার বেশ ওতপ্রোত সম্পর্ক আছে। এখন স্ক্যাফোল্ডিং এই শব্দটা শুনলেই আমাদের পরীক্ষার খাতায় সবার আগে এই যে ভাইগটস্কি, সেখানে কিন্তু চোখ চলে যায়। কিন্তু স্ক্যাফোল্ডিং এর সবটুকু ভাইগটস্কির সঙ্গে সম্পর্ক রাখে না, কিছু বিষয় কিন্তু ব্রুনারের সঙ্গেও সম্পর্ক রাখে। তাই এই চ্যাপ্টারটিকে কিন্তু ভালো করে বুঝে নেবার প্রয়োজন আছে। প্রথমে স্ক্যাফোল্ডিং কাকে বলে না, শিক্ষার্থীদের শেখার জন্য অস্থায়ী সাময়িক নির্দেশনা প্রদানকে বলা হয় স্ক্যাফোল্ডিং। অর্থাৎ এমন অনেক বিষয় আছে যেগুলো শিশুরা হয়তো পারে না, কিন্তু তাকে যদি একটু সাহায্য করা হয়, একটু সাহায্য পেলেই সে সেটাকে করতে পারবে, এটাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। কতক্ষণ পর্যন্ত সাহায্য করব? যতক্ষণ না পর্যন্ত সে সেই বিষয়টা করতে সাবলীল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাকে সাহায্য করব। যখন সে নিজে পেরে যাবে তখন সেই সাহায্যটা বন্ধ করে দেবো। এটাই স্ক্যাফোল্ডিংয়ের মূল বিষয়। এবারে এই যে স্ক্যাফোল্ডিং, এই স্ক্যাফোল্ডিংটা কিন্তু ভাইগটস্কির নির্দিষ্ট একটি নীতি থেকে এলেও এটাকে জনপ্রিয় করেছিলেন কিন্তু ব্রুনার। ঠিক আছে, তাই স্ক্যাফোল্ডিং নিয়ে যখনই পরীক্ষার খাতায় প্রশ্ন আসবে একটু সতর্ক হয়ে উত্তর আমাদের দিতে হবে। এবার এই যে স্ক্যাফোল্ডিং যেটা ব্রুনার জনপ্রিয় করেছিলেন এবং ভাইগটস্কির নির্দিষ্ট একটা নীতি থেকে বা নির্দিষ্ট একটা পর্যবেক্ষণ থেকে এই স্ক্যাফোল্ডিংটা এসেছিল, সেই পর্যবেক্ষণের নাম হচ্ছে কিন্তু জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এখন এই যে জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আর স্ক্যাফোল্ডিং, এই দুটোর মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম একটা বিভেদ রয়েছে, অনেকটাই কিন্তু এক। তাই আমরা অনেক সময় স্ক্যাফোল্ডিং এবং জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটাকে নিয়ে ভুল করে ফেলি। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনার আর ভুল না হয়। তার আগে আমরা এই জেডপিডি সম্বন্ধে জানতে গেলে সবার আগে ভাইগটস্কির কথা চলে আসবে, যিনি ছিলেন একজন রাশিয়ান সাইকোলজিস্ট এবং তিনি এই সোশ্যাল কনস্ট্রাকটিভিজম এটাতে বিশ্বাস করতেন, যার অর্থ হচ্ছে সামাজিক নির্মাণবাদ। সামাজিক নির্মাণবাদ মানে কি? সামাজিক মানে আপনি বুঝতেই পারছেন যে সোশ্যাল বা সোসাইটি বা সমাজ থেকে এটা এসেছে, এবং কনস্ট্রাকটিভিজম মানে হচ্ছে নির্মাণবাদ, যারা জ্ঞানের সমাজ থেকে সেই জ্ঞান শিশুদের মধ্যে আহরিত হচ্ছে সেই নীতিতে বিশ্বাস করেন। এই ভাইগটস্কির যে নির্দিষ্ট নীতি সেটা কিন্তু এই সোশ্যাল ইন্টারাকশন, ল্যাঙ্গুয়েজ এবং কালচার এর উপর দাঁড়িয়ে রয়েছে। ভাইগটস্কির যে নির্দিষ্ট নীতি যেটা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বলা হচ্ছে, সেটা সোশ্যাল ইন্টারাকশন, ল্যাঙ্গুয়েজ এবং কালচারের উপর দাঁড়িয়ে রয়েছে। এক্সপ্লেন করব, বিষয়টা সহজ হয়ে যাবে, জলের মতো হয়ে যাবে। বেশ, তাহলে দেখুন, আমরা জেডপিডি জোন মানে বুঝলাম যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ব্যাপারটা কি? যেটাকে বলা হচ্ছে যে একা না পারলেও সাহায্য পেলে পারে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে একা না পারলেও সাহায্য পেলে সে পারবে। এই স্ক্যাফোল্ডিং এর বিষয়টাও কিন্তু অনেকটা একই রকম, যে একা না পারলেও সাহায্য পেলে পারবে। বেশ, এবারে এই যে জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, তাকে আমরা যদি একদম খাঁটি বাংলা করতে যাই, যার বাংলা হয় যে নিকটবর্তী বিকাশের ক্ষেত্র। নিকটবর্তী বিকাশের ক্ষেত্র। বেশ, এইবারে আসুন, একটা শিশু যে 2 আর 2 যোগ করলে 4 হয় সেটা জানে, কিন্তু 3 থেকে 2 বাদ দিলে 1 হয় সেটা জানে না। তাহলে এখন সে কিন্তু যেহেতু যোগটা জানে, কাজেই বিয়োগটা সে কিন্তু খুব সহজেই শিখতে পারবে। এই যে শিখতে পারার একটা সম্ভাবনা তার মধ্যে আছে, সেটাকে কিন্তু বলা হচ্ছে জেডপিডি। অর্থাৎ শিশুটা এখন জেডপিডি জোনের মধ্যে আছে, তাকে একটু সাহায্য করলেই সে শিখতে পারবে। তাকে কে সাহায্য করবে? তাকে সাহায্য করবে মোর নলেজেবল আদার, অর্থাৎ MKO। তাকে MKO সাহায্য করবে। এই MKO কে আমরা সাধারণত ভাবি যে এই MKO বা মোর নলেজেবল আদার মানেই হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা, কিন্তু তা নয়। মোর নলেজেবল আদার মানে হচ্ছে সেই ব্যক্তি যে ওর থেকে ওই নির্দিষ্ট বিষয়ে বেশি জানে, সেই হচ্ছে মোর নলেজেবল আদার। তাহলে একটা শিশু যে 2 এর সঙ্গে 2 যোগ করতে শিখে গেছে, এখন সে 3 থেকে 2 বিয়োগ করতে পারবে, শুধু তাকে একটু সাহায্য করতে হবে। সাহায্য করতে পারলেই সে এটা পারবে।
তাহলে এই যে তার মধ্যে পারার একটা সম্ভাবনা দেখা দিল, এই পারার সম্ভাবনাটাকেই বলা হচ্ছে কিন্তু জেডপিডি জোন। ঠিক আছে, তাকে সাহায্য করবে কে? তাকে সাহায্য করবে তার থেকে বেশি যে জানে এই নির্দিষ্ট বিষয়, সেটা তার সহপাঠী হতে পারে, সেটা তার শিক্ষক শিক্ষিকা হতে পারে, সেটা অভিভাবক হতে পারে, যে কেউ হতে পারে, সে তাকে সাহায্য করবে। এই যে সাহায্য করার লোকটাই হচ্ছে MKO। এবার কতক্ষণ সাহায্য করবে, এই যে কতক্ষণ সাহায্য করবে এবং কিভাবে সাহায্য করবে, এই নির্দিষ্ট প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিন্তু স্ক্যাফোল্ডিং বিষয়টা চলে এলো। এইবার যতক্ষণ না সে নিজে একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যাকে বিয়োগ করতে শিখে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবে। কেমন করে সাহায্য করবে? হতে পারে যে 5 - 4 মানে 5 মানে 5টা দাগ টানতে হবে, 4 মানে 4টে দাগ মুছে দিতে হবে, এইটা বোঝাতে তাকে সাহায্য করবে। হতে পারে 5টা গুলি দেবে, সেখান থেকে একটা গুলি তুলে নেবে, 4টে গুলি তুলে নেবে, একটা গুলি পড়ে থাকবে, এরকম করে সাহায্য করবে। এখন যে শিশুর ক্ষেত্রে যেমন প্রয়োজন তাকে সেই রকম সাহায্য করবে। কতক্ষণ করবে? যতক্ষণ না পর্যন্ত সে নিজে সেই বিয়োগটা করতে শিখে যাচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এইবারে তাহলে আমরা জানলাম যে জেডপিডি জোন হচ্ছে আগে, তারপর কিন্তু হচ্ছে স্ক্যাফোল্ডিং। জেডপিডি জোন বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা ভাইগটস্কির মস্তিষ্ক প্রসূত, এবং সেই ভাইগটস্কির মস্তিষ্ক প্রসূত এই তত্ত্ব থেকেই কিন্তু পরবর্তীতে স্ক্যাফোল্ডিং শব্দটা এসেছে, যেটাকে জনপ্রিয় করেছেন ব্রুনার। তাহলে স্ক্যাফোল্ডিং শব্দটি কে ব্যবহার করেন? ব্রুনার ব্যবহার করেন। স্ক্যাফোল্ডিং এই যে তত্ত্বটি কোন মূল তত্ত্বের ভিত্তি থেকে এসেছে, সেই তত্ত্বের জনককে, সেটা হচ্ছেন ভাইগটস্কি। এই ফাঁদে কিন্তু কেউ আটকে যাবেন না। মোট কথা হচ্ছে যে জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে ভাইগটস্কি এবং স্ক্যাফোল্ডিং হচ্ছে ব্রুনার, এবং স্ক্যাফোল্ডিং এর ধারণাটা ভাইগটস্কির জেডপিডি থেকে কিন্তু এসেছে। এই হচ্ছে মোদ্দা কথা। বেশ, এবারে দেখুন, জেডপিডি মানে হচ্ছে কোথায় সাহায্য দরকার, কোথায় সাহায্য দরকার সেটা খোঁজাই হচ্ছে জেডপিডি। একটা ছোট্ট শিশু, তার বয়স ধরুন 2 বছর, 2.5 বছর, 3 বছর, সবে হাঁটতে শিখেছে। তাহলে সে কিন্তু অন্য কারোর সাহায্য পেলে টুকটুক টুকটুক করে সিঁড়ি বেয়ে বেয়ে দোতলায় উঠে যেতে পারবে। কিন্তু তাকে যতই শেখানো হোক সে কিন্তু কোনোদিন মই ধরে ধরে দোতলায় উঠে পড়তে পারবে না। তাহলে একটা শিশু সে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে পড়তে পারবে, এইটা হচ্ছে সেই শিশুর জেডপিডি জোন। কিন্তু সে মই ধরে দোতলায় উঠে পড়তে পারবে, সেইটা কিন্তু তার জেডপিডি জোন নয়। ভালো করে বুঝতে হবে, জেডপিডি জোন মানে যেটাকে একটু সাহায্য করলে শিশু পারবে, সেইটা হচ্ছে জেডপিডি জোন। তাহলে একটা শিশুকে একটু সাহায্য করলে সে সিঁড়ি বেয়ে বেয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে দোতলায় উঠে পড়তে পারবে, সেইটা হচ্ছে কিন্তু জেডপিডি জোন। কিন্তু তাকে হাজার শেখালেও সে কোনোদিন মই দিয়ে উঠে পড়তে পারবে না, ওই বয়সে একটু বড় হলে পারবে। তাহলে সেই সময়ে সেইটা কিন্তু তার জন্য জেডপিডি জোন নয়। এবার যখনই আমি জেনে গেলাম যে শিশুটির জেডপিডি জোন হচ্ছে সে হামাগুড়ি দিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠে পড়তে পারবে, ঠিক আছে। এইবার তাহলে আমরা জেডপিডি জোনটা পেয়ে গেলাম। এইবার আমাদের দরকার মোর নলেজেবল আদার, এমন একজনকে দরকার যে তাকে সাহায্য করবে সেই সিঁড়িতে কেমন করে উঠতে হয় সেটা শেখাতে। তাহলে যে তাকে শেখাবে সে হচ্ছে মোর নলেজেবল আদার। এইবারে স্ক্যাফোল্ডিং কোথায়? এইবার তাহলে আমি আমার ছোট্ট শিশুকে শেখাবো কেমন করে উঠতে হয়। আমি দেখাচ্ছি, এই দেখো এরকম করে হামাগুড়ি দিয়ে দিয়ে ওঠো। সে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছে, সে পড়ে গেলে আমি তাকে ধরছি, তার আমি একটা হাত ধরছি, এরকম করতে 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 তাকে সাহায্য করছি। এক সময় দেখলাম যে সে আমার সাহায্য ছাড়াই সিঁড়ি দিয়ে দিয়ে উঠে পড়তে পারছে। তাহলে এই যে সাহায্যের প্রক্রিয়াটা শুরু হলো, যখন আমি ভাবলাম যে হ্যাঁ সে এই সিঁড়ি দিয়ে আমার সাহায্য পেলে উঠতে পারবে, সেটা হচ্ছে জেডপিডি জোন। এবং যখন আমি তাকে সাহায্য করতে এগিয়ে এলাম, আমি হচ্ছে কিন্তু MKO, মোর নলেজেবল আদার, এবং আমি তাকে সাহায্য করলাম। সাহায্য করার যে প্রক্রিয়া সেটা হয়ে গেল স্ক্যাফোল্ডিং। এবং এক সময় সে যখন শিখে গেল, আমি তাকে শেখানো বন্ধ করে দিলাম। স্ক্যাফোল্ডিং বা মাচার বাঁধন বন্ধ হয়ে গেল, সে নিজে নিজেই হাঁটতে শিখে গেল। এই হচ্ছে স্ক্যাফোল্ডিং এবং জেডপিডি জোনের মধ্যেকার বিষয়বস্তু। এইবারে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা সামাজিক নির্মাণবাদ, যে শিশুরা কেমন করে শিখবে সেটার পরিপ্রেক্ষিতে বা সেইটাকে ব্যাখ্যা করতে গিয়ে ভাইগটস্কি 3টে জিনিসের কথা বলেছেন, 3টে নির্দিষ্ট বিষয়। এক হচ্ছে যে সোশ্যাল ইন্টারাকশন, দ্বিতীয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এবং তৃতীয় হচ্ছে কালচার। এই 3টের মধ্যে দিয়ে কিন্তু শিশুরা শেখে। আপনারা যখনই সামাজিক কনস্ট্রাকটিভিজমের কথা জানবেন,
তখনই কিন্তু দেখবেন এই সোশ্যাল ব্যাপারটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে। অর্থাৎ শিশুরা যা কিছু শিখছে সেটা সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে শিখছে। যেমন আপনি যদি এই উদাহরণগুলোতে চলে যান, যে কোলাবোরেটিভ প্রজেক্টস, হ্যাঁ, কোঅপারেটিভ লার্নিং, যা কিছু আছে এখানে, এই সবটাই কিন্তু এই সামাজিক নির্মাণবাদের মধ্যে দিয়ে শিশুরা শিখছে। অর্থাৎ শিশুদেরকে আলাদা করে শেখানোর প্রয়োজন নেই, তাকে এই সমাজই সবকিছু শিখিয়ে দেবে। এটাই হচ্ছে যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের বা সামাজিক নির্মাণবাদের মূল বক্তব্য। এবার সেখানে ভাইগটস্কি তিনটের নীতির কথা বলেছেন, বা তিনটের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে একটা শিশু শিখবে, যেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, দ্বিতীয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তৃতীয় হচ্ছে কালচার। এবার আমাদের বাঙালিদের মধ্যে একটা এমন কালচার জন্ম নিয়েছে যে আমরা এই ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিচ্ছি না। আমার ছেলে কোথায় পড়বে? ইংলিশ মিডিয়ামে, তবে তো লোকে জানবে যে ওরে বাবা কি ব্যাপার, ওর ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, তাই না? তাহলে একটা শিশু যা কিছু শিখছে, শিখতে গিয়ে তার ভাষা তাকে কিন্তু অনেক সাহায্য করছে। যেমন ধরুন, আমি একটা শিশুকে যোগ শেখাচ্ছি, তাহলে আমি বললাম, বাবু 4-এর সঙ্গে 4 যোগ করতে গেলে প্রথমে উপরে 4টে দাগ টানো, 4টে দাগ টানলো, নিচে 4টে দাগ টানো, 4টে দাগ টানলো, এইবার গুনে দেখো তো কতগুলো হলো। সে বললো, পাপা 8টা দাগ হলো। আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছো, 8টা দাগ। তাহলে দেখুন, আমি তাকে খুব সহজে যোগটা শিখিয়ে দিতে পারলাম। এখানে শেখাতে গিয়ে আমার এই ভাষাটা কিন্তু কোনো অন্তরায় হলো না। এবার এই বাঙালি ছেলেটাই যখন ইংলিশ মিডিয়ামে চলে গেল, তখন কি হলো? তখন দেখুন, এই যে বিষয়টা, যে 4-এর সঙ্গে 4 যোগ করতে গেলে যে আইকিউ লেভেল দরকার, তার এখন সেই আইকিউ লেভেলে সে আছে, তাই না? সে তো শিশু। তাহলে তাকে আমি এই উপরে 4টে দাগ টানো, নিচে 4টে দাগ টানো, সেইটা বলছি ইংরেজিতে। তাহলে সবার আগে তাকে কি দরকার? আপনি বাংলায় অঙ্ক, ইংরাজি, উর্দু যাতেই আপনি যোগ করুন না কেন, 4 আর 4 কিন্তু 8ই হবে। কিন্তু যখন সে তার মাতৃভাষা বাংলা, তাকে আমি বাংলায় যখন শেখাচ্ছি, সে আমার কথাগুলো কিন্তু শিখতে পারছে। তার সেই মেন্টাল এজে সে কিন্তু এটা বুঝতে পারছে। কিন্তু যখন আমি তাকে ইংরেজিতে শেখাচ্ছি, তখন তার মধ্যে সেই সক্ষমতা নেই যে উপরে 4টে দাগ টানতে হবে, নিচে 4টে দাগ টানতে হবে। এই বিষয়টা সে ইংরেজিতে বুঝতে পারে। কাজে সেখানে কিন্তু অঙ্ক শেখার থেকে ইংরেজি শেখাটা আরও গুরুত্বপূর্ণ একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তার জন্য দেখবেন ইংলিশ মিডিয়ামে যে ছেলেগুলো পড়ছে, সবার কথা বলছি না, যাদের ভিতটা নরম, যাদের মা বাবা ইংরেজি বলতে পারে না আমার মতো, তাদের কি হচ্ছে, তাদের দেখবেন ইংরেজিটা হয়তো একটু ডেভেলপ হচ্ছে, কিন্তু অন্যান্য ভাষার ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সে দুর্বল হয়ে যাচ্ছে। তো দেখুন, এই বাস্তব উদাহরণ কিন্তু ভাইগটস্কির সেই নীতির মধ্যে আমরা পাচ্ছি, যে সোশ্যাল ইন্টারাকশন দরকার, ল্যাঙ্গুয়েজ দরকার এবং কালচার দরকার। এই তিনটের মধ্যে মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে একটা শিশু কিন্তু শেখে। আমরা বাঙালিরা এই ল্যাঙ্গুয়েজ এবং কালচার, এই দুটোকে গলা টিপে হত্যা করে দিচ্ছি। তাই আমাদের শিশুরা অদূর ভবিষ্যতে যতই ফুটুর ফুটুর করে ইংরাজি বলুক না কেন, অন্যান্য বিষয়ে কিন্তু তারা নিশ্চিত পিছিয়ে যাবে, যদি না ইংরেজিটাকে বাংলার মতো শিখে ফেলতে পারে। এবার যারা ইংরেজিকে বাংলার মতো শিখে ফেলতে পারছে, তাদের কথা হচ্ছে আলাদা। বেশ, ঠিক আছে, যাই হোক। এইবারে এই যে ভাইগটস্কি, তিনি বেশ কিছু প্রজেক্টস, লার্নিং প্রসেস, টিচিং প্রসেসের কথা বলেছেন। একে একে আমরা সেগুলোকে আলোচনা করতে করতে যাই, কারণ এগুলো টেট পরীক্ষায় কিন্তু প্রচুর আসে। তাহলে প্রথমেই বলা হচ্ছে কোলাবোরেটিভ প্রজেক্টস। আপনারা দেখেছেন ইউটিউব, ফেসবুক এখন কোলাবোরেট হয়। কোলাবোরেট মানে হচ্ছে একে অপরের হাত ধরে চলা। তাহলে এটা হচ্ছে সহযোগিতামূলক প্রকল্প। আমি দেখুন একটা বড় কেক এঁকে দিয়েছি, তাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তাহলে একটা নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে শিশুরা একত্রিত হলো, যে যেখান থেকে পারলো সেই প্রজেক্টে সাহায্য করে সবাই কিছু না কিছু জ্ঞান সংগ্রহ করলো। এটাকেই বলা হচ্ছে কোলাবোরেটিভ প্রজেক্ট। এই 5টার বিষয়বস্তু কিন্তু একে অপরের সঙ্গে ভুলিয়ে যাবে যদি আপনি বিষয়গুলোকে আলাদা করতে না পারেন। তাহলে প্রথমে হচ্ছে কোলাবোরেটিভ প্রজেক্ট, মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট প্রজেক্টে শিশুরা কাজ করবে, যে যেমন করে পারে সাহায্য করবে, দিয়ে সহযোগিতামূলক প্রকল্পের মধ্যে দিয়ে তারা সকলে একটা নির্দিষ্ট বিষয় শিখবে। যেমন ধরুন, আমি এই ঘরটাকে বানাবো, তাহলে কেউ বললো যে আমি প্লাস্টার করব, কেউ বললো আমি ইট গাঁথবো, কেউ বললো আমি মাথায় করে সিমেন্ট বোয়াবো, কেউ বললো আমি রং করবো, যে যা খুশি করো, কোনো অসুবিধা নেই, ঘরটাকে দান করিয়ে দাও। এটাকে বলা হচ্ছে কোলাবোরেটিভ প্রজেক্টস। এরপরে চলে এলাম কোঅপারেটিভ লার্নিং। আপনারা কোঅপারেটিভ ব্যাংকের কথা শুনেছেন, কোঅপারেটিভ গ্রুপের কথা শুনেছেন, যেখানে মহিলারা জামা কাপড় ইত্যাদি তৈরি করছে। তো সেটাকেই বলা হচ্ছে কোঅপারেটিভ লার্নিং। এখানে দেখুন, আমি একটা কেক এঁকে দিয়েছি, কিন্তু তার পাশে 1, 2, 3, 4 করে পার্টিকুলার একজনকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এবার ধরুন এই ঘরটা তৈরি হবে এই কোঅপারেটিভ লার্নিং এর মধ্যে দিয়ে। তাহলে আমি বললাম যে অমল, তোর কাজ হচ্ছে ইট বয়ে নিয়ে আসা। আগে যে খুশি সে ইট বইতে পারছিল, এখন বললাম অমল তোকে ইট বইতে হবে, কমল তুই রং করবি, ফতেমা তুই ছাদ ঢালবি, হ্যাঁ, পরেশ তুই দরজা লাগাবি। তাহলে কোঅপারেটিভ লার্নিং এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা নির্দিষ্ট প্রজেক্টের আন্ডারে নির্দিষ্ট শিশুদেরকে নির্দিষ্ট পরিমাণ কাজ দিয়ে দেওয়া হচ্ছে, তোকে ওই কাজটাই করতে হবে, তোকে ওইটাই করতে হবে। ঠিক আছে, বেশ, এবার চলে গেলাম
রেসিপ্রোকাল টিচিং, এখানে বলা হচ্ছে পারস্পরিক শিখন। দেখুন, একটা বড় ভূত এঁকেছি, একটা ছোট ভূত এঁকেছি। বড় ভূত মানে হচ্ছে শিক্ষক, আর ছোট ভূত মানে হচ্ছে শিক্ষার্থী। এইবারে আপনি শিক্ষক এবং শিক্ষার্থীর যা কাজ, তাদের কাজগুলোকে উল্টে দিন। শিক্ষকের কাজটা শিক্ষার্থী করবে, শিক্ষার্থীর কাজটা শিক্ষক করবে, এর মধ্যে দিয়ে যেটা শিখবে। আমি একজন শিক্ষক, আমার ছাত্রকে বললাম যে তুই এক কাজ করতো, আমাকে 4 আর 4 যোগ করলে কেমন করে 8 হয় সেটা একটু শেখাতো। যখন আমি তাকে শেখাতে বললাম, সে আমাকে এটা শেখালো। শেখাতে গিয়ে সে নিজে ব্যাপারটাকে পরিষ্কার করে শিখে গেল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল টিচিং, অর্থাৎ পারস্পরিক শিখন। একজন শিক্ষক শিক্ষার্থী একে অপরের চরিত্রকে বদল করে নেবে, দিয়ে সেই প্রসেসটা চলবে। এরপরে বলা হচ্ছে পিয়ার লার্নিং, সহপাঠীদের মাধ্যমে শিখন। তাহলে শিক্ষার্থীরা এক জায়গায় বসে থাকবে, তারা মোবাইল খোঁচাবে না, একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। আমরা যেমন ধরুন গ্রুপ স্টাডি করি, অনেকটা কিন্তু এই পিয়ার লার্নিং আর গ্রুপ স্টাডির মধ্যে অনেকটা কিন্তু মিল রয়েছে। তাহলে পিয়ার লার্নিং মানে হচ্ছে সহপাঠীদের মাধ্যমে শিখন। শিশুরা যখন সহপাঠীদের মধ্যে দিয়ে শিখবে, আমি কিছু একটা জানি, ও সেটা জানে না, আবার ও সেটা জানে না, আমি সেটা জানি, একে অপরকে শিখিয়ে দিচ্ছি। আমি জানি, ও জানে না, আবার ও জানে, আমি জানি না, একে অপরকে শিখিয়ে দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে পিয়ার লার্নিং। এরপরে আমরা চলে এলাম যে অ্যাসিস্টিভ লার্নিং, সহায়ক শিখন। একটা লাঠির ছবি দিয়ে দিয়েছি দেখুন, অর্থাৎ এই অ্যাসিস্টিভ লার্নিংটাই কিন্তু অনেকটা স্ক্যাফোল্ডিং এর সঙ্গে সম্পর্কিত। তাহলে নির্দিষ্ট কোনো একটি কিছু শিখতে গিয়ে একটা শিশুর যে ক্ষেত্রে কোনো একজনের সাহায্যের প্রয়োজন হবে, তখন তিনি সেই সাহায্যটা করছেন, সেই যে লার্নিং প্রসেস, সেটাকে বলা হচ্ছে অ্যাসিস্টিভ লার্নিং। অর্থাৎ মোট কথা সহজ করে বলতে গেলে শ্রেণীকক্ষে শিক্ষক শিশুদেরকে কোনো কিছু শিখিয়ে দিচ্ছেন, সাহায্য করছেন, সেটাই হচ্ছে অ্যাসিস্টিভ লার্নিং। মোটামুটি এই কটাকে জাস্ট একটার সঙ্গে আরেকটা বিভেদটা একটু মাথায় রাখতে পারলে এখান থেকে কিন্তু টেটে অনেক কটা কোশ্চেন হয়। এইবার দেখুন, একটা মজার এক্সাম্পল দিয়ে আজকের ব্যাপারটা শেষ করি। বড় হয়ে গেলে অনেকেই কিন্তু বিড়ি খাওয়া শেখে, যদিও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তবুও জাস্ট বোঝার জন্য। এবার দেখুন, আমি এমন একজন যে প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন ধূমপান করব না। তাহলে আমার পাড়ার দাদা কাকারা আমাকে ধূমপান করা শেখাতে পারছে না। তাহলে ধূমপানের যে পিডি জোন, আমি সেখানে পড়ছি না। তাহলে আমি আগে সিদ্ধান্ত নেব যে আমি বিড়ি খাবো, তবে তো আমি জেডপিডি জোনের মধ্যে পড়বো। আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আমি বিড়ি খাবোই না, তাহলে আমি কিন্তু জেডপিডি জোনের মধ্যে পড়বো না। ঠিক আছে, তাহলে যার পক্ষে যেটা কোনোরকমভাবে সম্ভবই নয়, সে কিন্তু জেডপিডি জোনের মধ্যে পড়বেই না। একটা 3 বছরের শিশুকে আপনি যতই হেলিকপ্টার চালানো শেখান না কেন, তার পক্ষে সেটা সম্ভব নয়, কারণ সেটা তার জেডপিডি জোনের মধ্যে পড়ে না। এইবার তাহলে আমি একজন যে বিড়ি খাবো, তাহলে ঘরের মধ্যে খাচ্ছি, বাতাস নেই, দেশলাই ধরিয়ে ফেলছি। ঠিক আছে, এইবার একদিন বাইরে খেতে গিয়ে দেখলাম যে বাতাস বইছে, আমি মারছি আর এরম আঙুলের ফাঁক দিয়ে বাতাস ঢুকে যাচ্ছে, দেশলাই চলছে না। তাহলে সেইটা কি হলো, সেইটা কিন্তু আমার জেডপিডি জোনের মধ্যে এবার পড়লো, যে আমাকে বাতাসের মধ্যে কেমন করে দেশলাই জ্বালতে হয় সেটা শিখতে হবে। কে শেখাবে? শিক্ষক শেখাবে কেমন করে বিড়ি ধরাতে হয়? তা তো নয়। তাহলে কে শেখাবে? পাড়ার দাদারা শেখাবে। তাহলে দেখুন, মোর নলেজেবল আদার মানে সবসময় শিক্ষকই হবে এমন কথা না, পাড়ার দাদাও হতে পারে, তাই না? প্রত্যেকটা মুহূর্তেই তো আমরা শিখছি, সেটা যেখান থেকে হোক। তাহলে মোর নলেজেবল আদার মানে সবসময় কিন্তু শিক্ষক শিক্ষিকাই নয়, তার বাইরে অন্য কেউ হতে পারে। তাহলে আমাকে দেশলাই জানানো শেখাবে আমার পাড়ার ছেলেমেয়েরা, তাই না? এইবার তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ধূমপান করব বলেই আমি কিন্তু জেডপিডি জোনের মধ্যে পড়লাম। এইবার তাহলে আমি কেমন করে শিখব? আমি স্ক্যাফোল্ডিংয়ের মধ্যে দিয়ে শিখব। অর্থাৎ আমার দাদা আমাকে দেখিয়ে দেবেন, দেখ তুই দেশলাইটা এরম করে জেলে এরম ফাঁক করছিস বলে নিভে যাচ্ছে, এটাকে এইরকম করে জেলে হাতে করে আড়াল কর, তবে তো চলবে। তাহলে এইটা হচ্ছে কিন্তু স্ক্যাফোল্ডিং। এইবার যখন দাদা আমি পারছি না, সে কিন্তু ভাবলো যে তাহলে ভাইকে দেশলাই জ্বালানো শেখাতে আমাকে কতদিন শেখাতে হবে, 4 দিন, 5 দিন, 7 দিন। সে একটা রূপরেখা তৈরি করে নিল যে আমি তাহলে 5 দিন শেখালেই 6 দিনের দিন সে পারবে। সে প্রথমে আমাকে দেখিয়ে দিল, দ্বিতীয় দিন আমার আঙুলের ফাঁকগুলোকে ঠিক করে দিল যে ফাঁক হয়ে যাচ্ছে তাই জ্বলছে না, এরকম করে আমাকে শিখিয়ে দিল। একটা দিন গিয়ে আমি জ্বালতে পেরে গেলাম। তাহলে সেই একটা স্ক্যাফোল্ডিং প্রক্রিয়া যেটা সম্পূর্ণ হলো, এবং তার মধ্যে দিয়ে আমি দেশলাই জ্বালতে শিখে গেলাম। আশা করি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও আমরা একটা এক্সাম্পলকে বেছে নিলাম, যাতে আমরা স্ক্যাফোল্ডিং, জেডপিডি এবং মোর নলেজেবল আদার এই তিনটের মধ্যেকার সম্পর্কটাকে খুব সহজে বুঝতে পারি। আশা করি তাহলে পরীক্ষার খাতায় যখন স্ক্যাফোল্ডিং আপনি দেখবেন, যখন জেডপিডি জোন আপনি দেখবেন, যখন কোলাবোরেটিভ প্রজেক্টস আপনি দেখবেন, যখন কোঅপারেটিভ লার্নিং আপনি দেখবেন,
সোশ্যাল ইন্টারাকশন আপনি দেখবেন, ভাইগটস্কিকে দেখবেন, ব্রুনারকে দেখবেন, তখন একবারের জন্য হলেও আজকের এই ক্লাসটা মনে পড়বে। এবং প্রাইমারি, আবার প্রাইমারি, টেট, ইন্টারভিউ সংক্রান্ত এই ধরনের টপিকগুলিকে সহজ করে পাওয়ার জন্য নন্দী একাডেমির পর্দাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে এই ধরনের ক্লাসগুলো আপনার সামনে এসে হাজির হবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।